সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। আমি সবাইকে রিকোয়েস্ট করব খুব দ্রুতই আমাদের লাইভে যুক্ত হয়ে যাও, পাশাপাশি লাইভটাকে শেয়ার করে দাও আর বন্ধুবান্ধবকে মেনশন করে দাও। আজকে আমরা অ্যাকাউন্টিংয়ে খুব স্পেশাল একটা টপিকস নিয়ে আলোচনা করব। আজকের যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, আমি জানি 99% স্টুডেন্টেরই এই টপিক্সটাতে সমস্যা। এই টপিক্সটার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী এমন একটা ভীতিকর সাবজেক্ট তোমাদের জন্য অনেকেই আছে, আমি জানি এটাকে স্কিপ করে চলে যায়। সো আজকের ক্লাসে আমি চেষ্টা করব যারা একেবারেই কখনোই ব্যাংক সমন্বয় বিবরণী করো নাই এবং যারা কখনোই ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টা টাচ করবা না বলে প্রতিজ্ঞা করে ফেলেছে অলরেডি, তাদের সেই ভুলটা ভেঙে দেওয়ার জন্য। সো সবাইকে রিকোয়েস্ট করব দ্রুতই আমাদের লাইভে যুক্ত হয়ে যাও। আমরা খুব দ্রুতই চলে যাব আমাদের আজকের মেইন ক্লাসে। যেহেতু গতকালকে আমরা আলোচনা করেছি আমাদের হিসাবের বইসমূহের টোটাল এমসিকিউ, আজকে আমরা শুরু করব মূলত হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউগুলা। আর ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ সলভ করার পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক আলোচনা, কারণ বেসিক আলোচনা করা ছাড়া তোমরা কখনোই এমসিকিউ সলভ করতে পারবে না। সো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আলোচনায়। আর একটা বিষয় না বললেই নয়, এই ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাদের একেবারে কী টাইপের প্রশ্নগুলো আসে সেগুলোর জন্য আমরা একটা এক্সক্লুসিভ সাজেশন তোমাদের সামনে রেডি করেছি। আমার এই সাজেশনটা থেকে সিকিউ 100% কমন আসবে, পাশাপাশি সিকিউর পাশাপাশি এমসিকিউগুলোকে কীভাবে সলভ করতে হয় সেটা আমরা একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেব। আর সেজন্য আমি কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আলোচনায়। আলোচনার শুরুতে আমি সবাইকে স্বাগতম জানাবো আমাদের ক্লাসে। আর আজকের ক্লাসটা যারা করবেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। এই ক্লাসটা আপনাদের বহুল কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত একটা ক্লাস হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আপনারা অ্যাকাউন্টিংটাকে যেভাবে দেখবেন, আপনারা ব্যাংক সমন্বয় বিবরণীটাকে যেভাবে ইজিলি দেখবেন, আমার বিশ্বাস এর আগে কখনোই ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে এতটা ইজি ক্লাস আপনারা করেন নাই। আমি খুব সহজেই চেষ্টা করব আপনাদেরকে ব্যাংক সমন্বয়ের টোটাল বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওকে, তো আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি। নসিব ভাই এখানে আসে নাই যে, ক্রস পোস্টে আসে নাই মনে হয় অ্যাকাউন্টিং হেল্প কেয়ার। ওকে, সো আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাস। আর ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা এখন যেটা দেখব, শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো আমি শুরুতেই এই যে তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায় থেকে আমাদের যেই প্রশ্নগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ, যেই প্রশ্নগুলাকে আমরা খুব বেশি প্র্যাকটিস করলে আমাদের 100% প্রশ্ন কমন আসবে, সেই প্রশ্নগুলাই দেখব। আর এই অধ্যায় থেকে আমরা সাধারণত জানি মিনিমাম 2টা সিকিউ থাকবে। তো সো 2টা সিকিউতে এখান থেকে 20 নাম্বার আসবে, পাশাপাশি এমসিকিউতে এখান থেকে অন্তত 4 থেকে 5টা এমসিকিউ। আমি যদি 5টা ধরি তাহলে 25 নাম্বার এখান থেকে তোমরা কমন পাবা। সো বুঝতেই পারতেছো আজকের ক্লাসটার গুরুত্ব কতখানি। সেজন্য আমি রিকোয়েস্ট করব তোমরা ক্লাসটাকে অবশ্যই বন্ধুবান্ধবকে একটু মেনশন করে দাও, কারণ ক্লাসে যদি পার্টিসিপেন্ট না হয় সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ক্লাসে ওই বিষয়টা আসে না। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাসটা দেখছো, কে কোথা থেকে দেখছো, জাস্ট একটা মিনিট একটু কমেন্ট করে জানাও। সময় নষ্ট করব না, আমরা চলে যাব আমাদের আলোচনাতে। তবে আলোচনায় যাওয়ার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আজকের ক্লাসটা দেখে মতামত দিবেন যে আপনাদের ব্যাংক সমন্বয়ের আর কোনো সমস্যা আছে কিনা, আর কোনো ধরনের প্রবলেম রয়েছে কিনা। আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা থাকতে পারেন, ব্যাংক সমন্বয় নিয়ে আপনাদের যে মাথা ব্যথা বা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আপনাদের যে ভীতি, তার কোনোটাই আপনাদের কাছে থাকবে না। ওকে, তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আলোচনার শুরুতে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের শুরু করব, যে ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে আমাদের সর্বপ্রথম একটা বিষয় নিয়ে মাথা সেট করতে হবে, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী আসলে কি এবং এটা কেন করতে হয়। তো সেই আলোচনাগুলোতে আমরা করব। তবে এর আগে আমি জাস্ট কিছু বোর্ড প্রশ্নের নমুনা আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে যশোর বোর্ড 2019 সালে একটা প্রশ্ন আমি আপনাদের জন্য শো করলাম। এখানে লেনদেনগুলো আমি জাস্ট এখন পড়বো না, আমি শুধুমাত্র আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এখান থেকে কী টাইপের প্রশ্ন আসে। যেমন একটা প্রশ্ন হচ্ছে ক নাম্বারে, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ। নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ, তাহলে এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন দেখেন,
উপযুক্ত তথ্যাবলী অবলম্বনে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো এবং আমানতকারীর বইতে একটা জাবেদা দাখিলা দাও। তোমরা প্রশ্নগুলো পড়লে বুঝতে পারবা যে এটা কি ধরনের অঙ্ক। এরপরে দেখো, এখন যদি আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো ব্যাংক সমন্বয় বিবরণী যদি আমরা করি, মনে করো ব্যাংক সমন্বয় বিবরণী, আমি জাস্ট হেডিংটা লিখলাম। এখানে ব্যাংক সমন্বয় বিবরণী কি সেই জিনিসটা আগে আমরা শুরুতে একটু ব্যাখ্যা করব তোমাদের সাথে। যদিও আজকে আমরা বেসিক আলোচনাটা ডিটেলস করার কথা না, বাট আমি একটু ব্যাখ্যা করব একটা কারণেই, এমসিকিউ সলভ করতে যাতে তোমাদের সুবিধা হয়। এই ব্যাংক সমন্বয় বিবরণী কি খেয়াল করো। আমরা সবাই জানি আমাদের প্রত্যেক ব্যবসায়ের একটা বই থাকে যেখানে আমরা নগদ লেনদেনগুলো বা চেক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করি। সেই বইটার নাম হচ্ছে ভাইয়া নগদান বই। কি বই? নগদান বই। একটু খেয়াল করবা, এই বইটাকে বলা হয় নগদান বই। সো আমরা যারা সবাই নগদান বই করেছি সবাই জানি নগদান বইয়ের দুইটা দিক থাকে, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক। নগদান বইয়ে সাধারণত আমাদের দুইটা টাকার ঘর থাকে ভাইয়া, কি একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে ব্যাংক টাকা। তাহলে এই পাশে হচ্ছে তারিখ থাকে, বিবরণ থাকে, সেগুলো আমাদের দরকার নাই। তাহলে এখানে জাস্ট কি থাকে নগদান বইয়ের ডেবিট পাশে আমরা দেখলাম এখানে হচ্ছে নগদ টাকা, এখানে হচ্ছে চেক সংক্রান্ত লেনদেনের জন্য ব্যাংক টাকা। ওকে, আবার নগদান বই থেকে ক্রেডিট পাশে এইভাবে তারিখ থাকে, বিবরণ থাকে, আবার এই পাশে বিভিন্ন ঘর থাকে, এরপরে নগদ টাকা আর ব্যাংক টাকা। সো এই যে নগদান বইটা প্রস্তুত করা হয়, হ্যাঁ, এই নগদান বইটা কে প্রস্তুত করে? মূলত ব্যবসায়ী। একটু খেয়াল করবা, ব্যবসায়ীর জন্য আমরা যে বইটা প্রস্তুত করি সেই বইটাকে আমরা বলি নগদান বই। ঠিক এই যে ব্যবসায়ীর জন্য একটা নগদান বই প্রস্তুত করা হয়, ব্যাংকও একটা বই প্রস্তুত করে থাকে। ব্যাংক একটা বই প্রস্তুত করে ব্যবসায়ীর উদ্দেশ্যে, সেই বইটার নাম হচ্ছে ব্যাংক বিবরণী। অনেকে এটাকে পাস বই বলে, পাস বই, ব্যাংক বিবরণী পাস বই। ঠিক একটু খেয়াল করবা, আমি জাস্ট দেখাচ্ছি। নগদান বইয়ের অনুকূল একটা বই ব্যাংক তার গ্রাহকের জন্য প্রস্তুত করে থাকে, যেটাকে আমরা বলবো পাস বই। এখন দেখো, আমরা ব্যবসা হিসেবে আমাদের কাজ কি? আমরা যখন চেক পাই তখন আমরা নগদান বইতে কি করি? চেক পেলে আমরা নগদান বইতে এখানে ব্যাংক কলামে বসাই, ডেবিট করি, এই জায়গায় আমরা যোগ করি। আবার যখন আমরা চেক কোনো কারণে প্রদান করি তখন আমরা এখানে কি করি? ক্রেডিট করি বা কমাই। আবার যদি আমরা চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করি আমরা এখানে লিখি। আবার যদি আমি চেকের মাধ্যমে পাওনাদারকে প্রদান করি, চেকটা আমার কোনো পাওনাদারকে প্রদান করি, তখন আমি কি করি? নগদান বইতে ক্রেডিট করি। এই বিষয়গুলো নগদান বই যারা করেছো তারা সবাই জানো। সবাই জানো না? বলো তো সবাই জানো কিনা যে নগদান বইতে আমরা যে কাজগুলো করতেছি বা করি সেগুলো আমরা সবাই বুঝি কিনা বা জানি কিনা? একটু কমেন্ট করে জানাও তো, একটু কমেন্ট করে জানাও, সবাইকে আমি রিকোয়েস্ট করব। আপনারা ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা, ক্লাস ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা? আমি জাস্ট বেসিক বিষয়গুলো আপনাদের জাস্ট একটু শেয়ার করি। দেখেন, আপনি যখন ব্যবসায়ী হিসেবে ব্যাংকে কোনো টাকা জমা দিবেন তখন আপনি নগদান বইতে কি করেন? ডেবিট করেন বা বাড়ান, এই যে এখানে লিখেন। আবার যদি আপনি কারো কাছ থেকে টাকা আদায় করেন, কোনো দেনাদারের কাছ থেকে, অথবা চেকে পণ্য বিক্রি করেন, এই জাতীয় লেনদেনের জন্য আপনি নগদান বইতে কি করেন? ডেবিট করেন। ঠিক একইভাবে আপনি ব্যবসায়ী হিসাবে বা আমানতকারী হিসাবে যদি কোনো কিছু আপনি প্রদান করেন চেকের মাধ্যমে, তখন আপনি কি করেন? ক্রেডিট করেন। অথবা কোনো পাওনাদারকে যদি চেক পরিশোধ করেন বা ইস্যু করেন, সেটাও আপনি ক্রেডিট করেন। ঠিক আপনি যে কাজটা আপনার জন্য করেন, ব্যাংক যেহেতু ব্যাংকের সাথে কানেকশন, আপনি চেক সংক্রান্ত লেনদেন করতেছেন, চেকের যাবতীয় কাজ ব্যাংকের সাথে হবে। ঠিক ব্যাংক আপনার ব্যবসার অ্যাকাউন্টের জন্য, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংক কর্তৃপক্ষ আপনার জন্য একটা বই প্রস্তুত করে, সেমভাবে সেই বইটাকে বলা হয় পাস বই বা ব্যাংক বিবরণী। এই পাস বই বা ব্যাংক বিবরণীতে ব্যাংক কী করে? আপনি যে কাজটা নগদান বইতে করেছেন ঠিক তার বিপরীত কাজটা করে। অর্থাৎ আপনি যখন টাকা জমা দেন তখন আপনার জন্য সম্পদ হিসাবে আপনি নগদান বইতে সেটা ডেবিট করেন, কিন্তু ব্যাংকের কাছে সেই টাকাটা দায় হিসাবে ব্যাংক সেটাকে ক্রেডিট পাশে জমা করে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা একটু খেয়াল রাখতে হবে। ব্যাংক সেটাকে কোথায় জমা করে? এই যে ক্রেডিট পাশে, এখানে টাকাটা আমি জাস্ট লিখলাম এই পাশে জমা করে, জাস্ট এখানে আমি লিখলাম ব্যাংক জমা, মানে ব্যাংক এই পাশে জমা করে। আর আপনি জমা করেন কোন পাশে? নগদান বইয়ের ব্যাংক জমা আপনি করেন ডেবিট পাশে, ব্যাংক করে কোন পাশে? ক্রেডিট পাশে। কেন ব্যাংক ক্রেডিট পাশে করে ভাইয়া? কারণ আপনি যেটা ডেবিট, আপনার কাছে যেটা সম্পদ হিসাবে ডেবিট, ওই টাকাটা ব্যাংকের কাছে দেয়। কারণ আপনার টাকাটা ব্যাংকে জমা আছে, সেজন্য ব্যাংক আপনার কাছে দায়বদ্ধ, সেজন্য ব্যাংক সেটাকে ক্রেডিট করে। ক্লিয়ার?
আবার আপনি যে চেক প্রদান করেছেন আপনার একজন পাওনাদারকে, আপনি নগদান বইতে কমিয়েছেন, আপনি কমানো মানে আপনার এই চেকের টাকাটা কোত্থেকে চলে যাবে, ব্যাংক বিবরণী থেকে চলে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চলে যাবে, সেজন্য ব্যাংক সেটাকে কি করে, ডেবিট করে। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। একটু খেয়াল করবেন, ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, আমি এটা একটু মুছে নিচ্ছি। ব্যাংক জমাতিরিক্ত। ওকে, এখানে আপনারা কি বিষয়টা ক্লিয়ার? একটু বলেন তো আপনারা কি বিষয়টা ক্লিয়ার কিনা, ব্যাংক জমাতিরিক্ত। আর টাকার ঘরটা আমি এখানে দেখালাম না জাস্ট। তাহলে এখানে এই যে ব্যাংক বিবরণী ডেবিট আর নগদান বইয়ের ক্রেডিটের সাথে একটা সম্পর্ক আছে। তার মানে সম্পর্কটা কার সাথে আমরা একটু দেখি। এই যে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক বিবরণী বা পাস বইয়ের ডেবিট পাশে, আর এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত এই পাশে হবে নগদান বইয়ের ক্রেডিট পাশে। তার মানে নগদান বইয়ের ক্রেডিটের সাথে ব্যাংক বিবরণী ডেবিটের মিল থাকবে। আবার নগদান বইয়ের ডেবিটে যেহেতু ব্যাংক জমা, এটার সাথে মিল থাকবে হচ্ছে পাস বইয়ের ক্রেডিটের সাথে। এই চারটা বিষয় যদি তো আপনারা মাথায় রাখতে পারেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ব্যাংক সমন্বয় বিবরণী, আর কিছু লাগবে না। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কেন করব একটু পরে আসতেছি, একটু খেয়াল করেন। তাহলে শুরুতে আমরা যেটা আলোচনা করেছি, যে আমি আবারও একটু রিপিট করি, আপনি ব্যবসায়ী হিসাবে, প্রত্যেক ব্যবসায়ের একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তাহলে ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ের যত চেক সংক্রান্ত লেনদেন আছে, আমরা জানি আন্তর্জাতিক বাণিজ্যে বর্তমানে সবচেয়ে বেশি লেনদেন হয় চেকের মাধ্যমে। সো এই চেক সংক্রান্ত যত লেনদেন আছে, সেই লেনদেনগুলোর জন্য ব্যবসায়ী তার নগদান বইতে যখন চেক সংক্রান্ত লেনদেন করে, নগদান বইতে চেক জমা হলে তখন ডেবিট করে, চেক কোনো কারণে প্রদান করলে তখন সেটাকে ক্রেডিট করে। জমাটাকে আমরা বলি ব্যাংক জমা, আর প্রদান করলে সেটাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত। তার মানে নগদান বইতে আমরা দুইটা জেড পাবো, ডেবিট পাশে যেটা সেটাকে আমরা বলবো ব্যাংক জমা, আর ক্রেডিট পাশে যে জেডটা সেটাকে আমরা বলবো ব্যাংক জমা তিরিক্ত। তার মানে নগদান বইয়ের কয়টা জের, দুইটা জের। তাহলে নগদান বইয়ের ডেবিট জের মানে কি যদি বলা হয়, অবশ্যই ব্যাংক জমা। তাহলে নগদান বইয়ের ক্রেডিট জের কি ভাইয়া, ব্যাংক জমাতিরিক্ত। ঠিক একইভাবে এই যে ব্যবসায়ী তার হিসাব নিকাশটা করলো নগদান বইতে, ব্যাংকও ব্যবসায়ীর হয়ে আলাদা একটা হিসাব রাখে, কারণ ব্যবসায়ের অ্যাকাউন্টটা তো ব্যাংকের সাথে রিলেটেড। সো ব্যবসায়ী যে টাকাটা যখন জমা দিবে তখন ব্যবসায় সম্পদ হিসাবে যেটাকে ডেবিট করবে, ব্যাংক সেটাকে তার দায় হিসাবে কি করবে, ক্রেডিট করবে। তার মানে ব্যাংকের ক্রেডিট করা মানে হচ্ছে জমা করা, আর ব্যবসায়ের বা নগদান বই ডেবিট করা মানে হচ্ছে জমা করা। বিষয়টা ক্লিয়ার? আবার ঠিক ব্যবসায়ী যখন কোনো টাকা উত্তোলন করবে তখন নগদান বইতে কি করে, ক্রেডিট করে বা মাইনাস করে, আর ব্যাংক সেটাকে কি করে, ডেবিট করে দেয়, কারণ ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে কমিয়ে দেয়। এখান থেকে আমরা একটা বিষয়ে একেবারে সংক্ষেপে চলে আসবো, সেটা হচ্ছে নগদান বইয়ের দুইটা জের। কয়টা জের, দুইটা জের। পাস বইয়ের দুইটা জের। টোটাল 4টা জের নিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব। তবে মজার বিষয় হচ্ছে এই 4টা জের নিয়ে তোমাদের অঙ্ক করতে হবে না, যে কোনো একটা জের নিয়ে অঙ্ক করলে অঙ্কটা মিলে যাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, যেহেতু আমরা ক্রিয়েটিভ প্রশ্ন সলভ করাবো না, আমি জাস্ট এমসিকিউগুলো আজকে করাবো, সেজন্য এটাকে আমরা ডিটেলসে বাড়াবো না। আমি জাস্ট একটা বিষয় বলবো, এই যে একটা নির্দিষ্ট সময় শেষে যখন এই নগদান বইয়ের কয়টা জের পেলাম ভাইয়া, এখানে একটা জের, এখানে একটা জের, দুইটা, সরি এখানে একটা জের, দুইটা জের পেলাম। তাহলে নগদান বইয়ের দুইটা জেরের সাথে, হ্যাঁ পাস বইয়ের এখানে একটা জের, এখানে একটা জের, এই দুইটা জের মিলে যাওয়ার কথা একটা সময়, মাস শেষে বা নির্দিষ্ট সময় শেষে নগদান বইয়ের জেরের সাথে ব্যাংক বিবরণী বা পাস বইয়ের জের মিলে যাওয়ার কথা। কিন্তু কোনো কারণে যদি একটা জেরের সাথে আরেকটা জের না মিলে তখন গিয়ে ঝামেলাটা লাগে। এখন একটা জেরের সাথে আরেকটা জেল কেন মিলে নাই, কি জন্য মিলে নাই, সেটার কারণ উদ্ঘাটন করে, ভুল ত্রুটি সংশোধন করে, ওটাকে সংশোধন করে জন্য পূর্ণ প্রকাশ নীতি অনুসারে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। আর ব্যাংক সমন্বয় বিবরণীর মেইন কারণ হচ্ছে এই নগদান বই এবং ব্যাংক বিবরণী বা পাস বইয়ের মিলকরণ বিবরণী। সো এটা এমন একটা বিবরণী যেখানে নগদান বইয়ের সাথে পাস বইয়ের মিল করাবো। কিভাবে মিল করাবো, কোন অয়েতে মিল করাবো, সেটা আমরা অঙ্ক করতে গেলে দেখব। আসেন আমাদের আলোচনায়। এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর বিষয়টা তো আপনারা ক্লিয়ার। এখন দেখেন, আপনি যখন ব্যাংক সমন্বয় বিবরণীতে মিল করবেন, তাহলে এখন কি কি কারণে আসলে নগদান বইয়ের সাথে আপনার পাস বই মিলে না,
কি কি কারণে হতে পারে বলেন তো? এটা মধ্যাহ্ন হবে। ওকে, কি কি কারণে এই কাজটা হতে পারে? কি কি কারণে? অনেকগুলা কারণ আছে, যে নগদান বইয়ের সাথে পাস বই না মেলার অনেক কারণ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ আমরা বলবো, সেটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে, খেয়াল করেন, প্রথম কারণটা হচ্ছে, মনে করেন, আমানতকারীর ভুল। আমানতকারী বা আমানতকারীর বা নগদান বইতে আরেকটা হচ্ছে ব্যাংক বিবরণী বা পাস বইতে। ওকে, ব্যাংক বিবরণী বা পাস বইতে বিষয়টা এইরকম, তিনটা ভুল, আরেকটা হচ্ছে ভুল। এই তিনটা কারণেই মূলত নগদান বইয়ের জেরের সাথে পাস বইয়ের জেরের অমিল হয়। তিনটা কারণ আমরা উল্লেখ করলাম। একটা হচ্ছে আমানতকারীর বা নগদান বইতে। মনে করেন কোনো একটা লেনদেন, যেটা কি হয়েছে, কোনো একটা লেনদেন মনে করেন নগদান বইতে লেখা হয়েছে, নগদান বইতে কি হয়েছে সেটা লেখা হয়েছে, কিন্তু ভুলক্রমে পাস বইতে সেটা কি হয় নাই, লেখা হয় নাই। তাহলে নগদান বইতে একটা লেনদেন লেখা হয়েছে, পাস বইতে লেখা হয় নাই, তাহলে মাস শেষে বা নির্দিষ্ট সময় শেষে কি নগদান বইয়ের ব্যালেন্সের সাথে পাস বইয়ের ব্যালেন্স মিলবে না। তাহলে এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে ঠিক উল্টা, পাস বইতে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে কি করা হয় নাই, লেখা হয় নাই। পাস বইতে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। সেটা কি কারণে? এই দুইটা কারণ হচ্ছে মূলত সময়ের কারণে হয়, সময়ের ব্যবধানে বা সময়ের কারণে এটা ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। ওকে, মনে করেন আপনি 5 তারিখে একটা চেক পেয়েছেন কারো কাছ থেকে, আপনি ব্যাংকে জমা দিয়েছেন 10 তারিখে, কিন্তু আপনি যখনই চেক পেয়েছেন তখন আপনি নগদান বইতে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ব্যাংকের চেকটা জমা দেওয়া এখনো হয় নাই, তাহলে ব্যাংকের সাথে আপনার নগদান বই মিলবে না। আবার দেখেন, ব্যাংক কোনো এক কিছু আপনার পক্ষ থেকে আদায় করেছে কিন্তু আপনি সেটা জানেন না, তার মানে মাস শেষে বা নির্দিষ্ট সময় শেষে ব্যাংকের জেরের সাথে আপনার জের মিলবে না। তাহলে এই দুইটা কারণ ক্লিয়ার। এবার আসেন আরেকটা কারণ হচ্ছে ভুল। ভুল কার হতে পারে? ভুল আমানতকারীর হতে পারে, মানে ব্যবসায়ীর হতে পারে। আমানতকারী আরেকটা নাম হচ্ছে ব্যবসায়ী। ওকে, ব্যবসায়ীর হতে পারে। ভুল আবার ব্যাংকেরও হতে পারে, ভুল আবার ব্যাংকেরও হতে পারে। সো কোনো একটা লেনদেন যদি আমানতকারী ভুল করে ফেলে, সেই কারণেও আমাদের ব্যাংকের সাথে ব্যালেন্সটা মিলবে না। আবার আনফরচুনেটলি, যদিও আধুনিক অ্যাকাউন্টিং এগুলো হয় না, ব্যাংকের কর্তৃপক্ষের কোনো একটা ভুল হতে পারে লেনদেন লেখার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রেও আমাদের সাথে মিলবে না। সো এই তিনটা কারণেই মূলত এই আমানতকারীর ব্যালেন্সের সাথে পাস বইয়ের ব্যালেন্সের অমিল হয়। আর এগুলার কারণ উদ্ঘাটন করে আমরা যে বিবরণী প্রস্তুত করব সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমি একটু সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে হ্যাঁ, কেমন লাগতেছে আজকের ক্লাস, বুঝতেছেন কিনা, এতটুকু যতটুকু আলোচনা হয়েছে ততটুকু ক্লিয়ার কিনা আপনার বলেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, যারা যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সোহাগ সাহেব? যতটুকু আলোচনা হয়েছে ততটুকু ক্লিয়ার কিনা, তাহলে আমরা সামনের দিকে চলে যাব। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি কি কারণে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করা লাগে? একটা হচ্ছে, আমি বলছি, আমানতকারী বা নগদান বইতে, আমানতকারীর বই বা নগদান বইতে কোনো একটা লেনদেন বেশি লেখা হয়েছে, অথবা লেখা হয়েছে যেটা ব্যাংক বিবরণীতে লেখা হয় নাই। আবার আরেকটা কারণ হচ্ছে কি, ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। এই দুইটা কারণ। আরেকটা হচ্ছে ভুলটা হতে পারে আমানতকারীর অথবা ব্যাংকের। এই তিনটা কারণেই মূলত ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করা হয়। আর এই ব্যাংক সমন্বয় বিবরণীর মূলত মাথায় রাখবেন, ব্যাংক সমন্বয় বিবরণীর আমরা একটা বিষয় খেয়াল করব, এই ব্যাংক সমন্বয় বিবরণীর পদ্ধতি মূলত তিনটা। পদ্ধতি কয়টা? তিনটা। তবে আমরা দুইটা জিনিসই জানি। একটা হচ্ছে একক জের সংশোধন পদ্ধতি, সংশোধন, আর একটা হচ্ছে উভয় জের বা দ্বৈত জের, হ্যাঁ, সংশোধন পদ্ধতি। আরেকটা হচ্ছে আমানতকারীর বই সংশোধন, তৃতীয়টা আমাদের তেমন আসে না, তৃতীয়টা নিয়ে আমরা কাজ করি না, তৃতীয়টা আমাদের তেমন লাগে না, সেজন্য বইগুলাতে এটা নিয়ে অত ডিটেলস আলোচনা নাই। বাট জানার জন্য আমি বলে দিলাম, এই ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা 3 ধরনের কাজ করে থাকি। এখন আসেন, এই যে 3 ধরনের কাজ করি, এই একক জের মানে কি?
আমরা কয়টা জের পেয়েছি বলেন তো? ব্যাংক সমন্বয়ে আমরা জের পেয়েছি কয়টা? জের কয়টা পেয়েছি বলেন? জের কয়টি জের থাকে? যদি কখনো আসে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য আপনাদেরকে কয় ধরনের জের দেওয়া থাকে, তাহলে অ্যান্সার কি হবে বলেন? কয় ধরনের জের একটু কমেন্টে জানান তো। কয় ধরনের জের থাকে ভাইয়া ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে? আজকের মতো ফানি হয়ে যাবেন, আজকে এই ক্লাসটা খুব ফানি হয়ে যাবে, এত ইজি হয়ে যাবে, আমি কথা দিচ্ছি যে আপনারা কল্পনাও করতে পারবেন না এটা কত সহজ। আপনারা জাস্ট 3 থেকে 4টা লেনদেন মাথায় রাখবেন, যখন আমি সিকিউর ক্লাস করাবো এটা নিয়ে আপনারা সবাই রেডি থাকবেন, দেখবেন এই ক্লাসটা মানে বাংলাদেশের সবচাইতে সহজ ওয়েতে আমি করাতে পারবো ইনশাল্লাহ। তো 4টা জের থাকে কি? আমরা জানি নগদান বইয়ের 2টা জের, নগদান বইয়ের কয়টা জের? 2টা। পাস বই বা ব্যাংক বিবরণীর কয়টা জের? 2টা জের। এই 4টা জের নিয়ে আমাদের কি হয়? এই ব্যাংক সমন্বয় বিবরণী থাকে। এই 4টা জেরের মধ্যে যে কোনো একটা জের নিয়ে তুমি অঙ্কটা শুরু করবা। এখন জেরগুলা কি কি আমরা সবাই এর আগে দেখে আসছি, যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, একটু দেখেন আপনাদের যদি, এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, এই 4টা জের থাকে। এখন আসেন আমি যদি বলি ডেবিট জের কোনটা, দেখেন ডেবিট জের হচ্ছে এই যে এখানে একটা, এখানে একটা, তাহলে ডেবিট জের কি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অথবা পাস বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। ক্রেডিট জের কি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমা। তাহলে এই 4টা জের কি চেনা যাবে? তাহলে ডেবিট জের 2টা আর ক্রেডিট জের 2টা। ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের দেশের রাইটাররা যখন অঙ্কগুলা করাচ্ছে তখন এই জের ধরে করায়, অর্থাৎ ডেবিট জের মানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যে কথা, পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত একই কথা, এই সেন্সে করানো হয়। আবার ক্রেডিট জের ধরে যখন অঙ্কগুলা করানো হয়, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত মানে হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমা, এভাবে করানো হয়। তবে এটা আমি বলবো যে এটা হচ্ছে আরেকটা সহজ ওয়ে আছে, আমি যেটাতে অঙ্কগুলা করাই সে ওয়েতে আমরা করব। আরেকটা বিষয় হচ্ছে মনে রাখবেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানে ডেবিট উদ্বৃত্ত, কিন্তু পাস বই অনুযায়ী ব্যাংক জমা মানে হচ্ছে কি? ক্রেডিট উদ্বৃত্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত মানে ক্রেডিট উদ্বৃত্ত, কিন্তু পাস বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত মানে কি? ডেবিট উদ্বৃত্ত। অর্থাৎ নগদান বইয়ের যেটা হচ্ছে পূর্ব, পাস বই সেটা কি হবে? অপোজিট মানে পশ্চিম, দা কুমলা সম্পর্ক, অর্থাৎ রিভার্স, অর্থাৎ বিপরীত। অর্থাৎ নগদান বই যেটাকে আমরা ডেবিট করব, পাস বইতে সেটা ক্রেডিট, নগদান বইতে যেটাকে আমরা ক্রেডিট করব, পাস বইতে সেটা ডেবিট। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। সো এটা নিয়ে আর কথা বলবো না, আর কি কি কারণে ভুলগুলো হয় সেটা দেখালাম। এখন আসেন এই পদ্ধতিগুলোর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে দ্বৈত জের বা উভয় জের পদ্ধতি। এখানে 2টা জের থাকে, নগদান বইয়ের একটা জের থাকবে, আবার পাস বইয়ের একটা জের থাকবে। এই 2টা জের থাকবে, আমরা দুই পাশ থেকে অঙ্কটা মিলিয়ে আনবো, তখন সমাধান করবো। এটা আমরা সিকিউ সমাধানের সময় করাবো। এখন আমরা সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, এই যে ব্যাংক মেমো। লেখেন, এটা আপনাদের জন্য মনে করেন এখান থেকে আপনারা প্রশ্ন পেয়েই যাবেন, ব্যাংক মেমোরেন্ডাম অথবা ব্যাংক মেমো। ব্যাংক মেমো মূলত 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। ভাইয়া আজকের ক্লাসটা একটু নোট করবেন, নোটটা শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের একটু উপকার করবেন। একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোই লিখলাম আমি, মেমোরেন্ডাম লিখলাম না, ছোট করে লিখলাম। ডেবিট মেমো কি, ক্রেডিট মেমো কি, এই বিষয়গুলো জানার জন্য অনেক একবারই ঝালাফালা করে ফেলে। তবে আমি বলবো কি, একটু আগে আপনারা একটু দেখেন তো, আপনারা একটা জিনিস দেখেছেন কিনা একটু দেখেন তো। আমরা যে আলোচনা করেছি এখানে আমরা একটা বিবরণী করেছি, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে না দিলে আপনারা ক্লিয়ার হবেন না। আমরা একটা বিবরণী করেছি এখানে, এই বিবরণীটার নাম ছিল হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর 2টা ছক আমরা করেছি। একটা হচ্ছে নগদান বইয়ের একটা ছক দেখিয়েছি আপনাদেরকে, আরেকটা হচ্ছে পাস বই বা ব্যাংক বিবরণীর একটা ছক দেখিয়েছি, তাই না? এখন আমি কি করব? আমি কিচ্ছু করব না, জাস্ট পাস বই বা ব্যাংক বিবরণীর একটা ছক আপনাদেরকে এঁকে দেখাবো যে এখানে কি ধরনের ঘটনা আসলে ঘটতে পারে বা কি ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হতে পারি। এই জাতীয় প্রবলেমটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন, 1 মিনিটে জাস্ট একটু খেয়াল করবেন, ইনশাল্লাহ আমরা আলোচনায় চলে যাচ্ছি। দেখেন আমাদের এখানে যেটা আছে, ধরেন এটা হচ্ছে ব্যাংক বিবরণী, ব্যাংক বিবরণী বা এটাকে আমরা কি বলি ভাইয়া? পাস বই,
ওকে, এই পাস বইয়ের আমরা দুইটা দিক আমরা জেনে গেছি অলরেডি। একটা হচ্ছে ডেবিট দিক, টাকা, এখানে হচ্ছে ক্রেডিট আর টাকা। যদিও ডেবিট পাশটা একটু ছোট হয়ে গেছে, সমস্যা নাই, এটা ডেবিট, ভালো, এটা হচ্ছে ক্রেডিট। এখন দেখেন এই যে দুইটা দিক, এখানে আমরা একটু দেখব। পাস বইয়ের বলেন তো ডেবিট দিক মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত না? আমি অন্য কালারে লিখি তাহলে আপনারা বুঝবেন। ডেবিট দিক মানে হচ্ছে ব্যাংক জমা তিরিক্ত, ওকে, এটা টাকা। আর ক্রেডিট দিক মানে হচ্ছে ব্যাংক জমা, আর এটা হচ্ছে টাকা, ওকে। এখন দেখেন এই যে পাস বই বা ব্যাংক বিবরণী আমরা প্রস্তুত করলাম, এই পাস বই বা ব্যাংক বিবরণীতে কি হয় মাথায় রাখবেন। এই পাস বই বা ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে? অবশ্যই এই কাজটা করে ব্যাংক। এই কাজে কখনোই আমানতকারী বা ব্যবসায়ীর হাত দেওয়ার কোনো সুযোগ নাই এই বইয়ে। তাহলে ব্যবসায়ী কি এই বইটাতে হাত দিতে পারবে? আমরা কি কখনো ব্যাংকে গিয়ে ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্টে গিয়ে কোনো হাত দিতে পারবো না। এই কাজটা শুধুমাত্র কে করবে? আমানতকারী বা ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকের ম্যানেজার অথবা ব্যাংকের কর্মকর্তাগণ, যাই হোক। তাহলে এই ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে? ব্যাংক। আর আমানতকারী বই, নগদান বই প্রস্তুত করে কে? ব্যবসায়ী। কিন্তু সার্বিকভাবে যদি তোমাকে প্রশ্ন আসে ব্যাংক সমন্বয় বিবরণী করে কে, অবশ্যই সেটা ব্যবসায়ী হবে। কিন্তু তোমাকে যদি বলে ব্যাংক বিবরণী প্রস্তুত করে কে, অ্যান্সার হবে কি? অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ। এখন দেখো ব্যাংক কর্তৃপক্ষ কি করে। মনে করো তোমার একটা ব্যবসায়ের অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে। এখন তোমার একজন দেনাদার, খেয়াল করবা কথাটা, তোমার একজন দেনাদার যার নাম শফিক ট্রেডার্স, তার কাছে তুমি 2 কোটি টাকা, 2 কোটি টাকা বেশি হয়ে যাচ্ছে, যাক এত বেশি স্বপ্ন দেখানোর দরকার নাই, একটু কম বলি। ওই শফিক ট্রেডার্সের কাছে ধরে নাও তুমি 50,000 টাকা পাবা। তার মধ্যে শফিক ট্রেডার্স তোমার ব্যাংক অ্যাকাউন্টে এসে 30,000 টাকা জমা দিয়ে গেছে, খেয়াল করো। তাহলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিছে মানে তোমার নগদান বইতে, তোমার ক্যাশে তো আসে নাই, তোমার ওই যে ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়েছে। তাহলে এটা জমা হিসাবে জমা হয়েছে কার কাছ থেকে? তোমার একজন দেনাদার জমা দিয়েছে, খেয়াল করবা। এখন এই যে দেনাদার জমা দিয়েছে, এটা কি তুমি এখনো জানছো? তুমি জানো না, কে জানছে? তোমার ব্যাংক, কারণ তোমার ব্যাংকে এসে টাকাটা জমা দিয়েছে, একটু খেয়াল করবে। আবার দেখো তোমার একটা বিশাল ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটে একজন দারোয়ান রাখছো, কি করে? তাকে দায়িত্ব দিয়েছো প্রতি মাসে বাড়ি ভাড়াটা তুলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দেওয়ার জন্য। তোমার দারোয়ান কি করছে? বাড়ি ভাড়া আদায় করছে। বাড়ি ভাড়া আদায় করে এসে তোমার ব্যাংকে মনে করো 80,000 টাকা জমা দিয়েছে, ওকে, বাড়ির মালিকও বানাই দিলাম। তাহলে তোমার দারোয়ান এই যে বাড়ি ভাড়া আদায় করে তোমার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে 80,000 টাকা জমা দিয়েছে। এখন বলো তো ভাইয়া, আবার এই যে তোমার এত টাকা জমা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ চিন্তা করে তোমার ওই টাকার উপর ব্যাংক তোমাকে কিছু সুদ দিয়েছে, যদিও তুমি ভালো মানুষ তারপরে সুদ ছাড়ো না, হ্যাঁ, সুদ দিয়েছে ধরে নাও 5,000 টাকা। এই 3টা লেনদেন কোথায় ঘটেছে ভাইয়া? অবশ্যই ব্যাংকে। কার ব্যাংকে? তোমার ব্যাংক অ্যাকাউন্টে। এখন আমাকে তোমরাই বলো, তুমি কি তোমার নগদান বইকে এই বিষয়টাতে লিপিবদ্ধ করছো? না। কেন করো নাই? কারণ তুমি তো জানো না টাকা জমা হয়েছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে। সো এই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার পর যখন তুমি এটা চেক করবা বা যখন তুমি মেসেজ আসবে, তখন তুমি হয়তো বুঝতে পারবা যে এই টাকাটা জমা হয়েছে, ওকে। তাহলে তোমার অ্যাকাউন্টে যখন এই টাকাগুলো জমা হয়েছে, সেই টাকাটা হচ্ছে তোমার কোন পাশে হচ্ছে? ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে হচ্ছে। খেয়াল করবা, খুব গুরুত্বপূর্ণ কথা, ক্রেডিট পাশে হচ্ছে। এই যে ক্রেডিট পাশে জমাটা হয়েছে তোমার, এই জমাটাকে জানানোর জন্য তুমি একটা মেমো বা সিটি ইস্যু করবা। কাকে? মানে তোমার ব্যাংক কর্তৃপক্ষ সিটিটা ইস্যু করবে কাকে? তোমাকে। তাহলে ক্রেডিট পাশে যে টাকাটা জমা হয়েছে সেটা জানানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষ ব্যবসায়ীকে একটা চিঠি দেয় বা একটা মেমো ইস্যু করে, যেটাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি? সংক্ষেপে মনে রাখবা, ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে যা যা বসে এই সবগুলো যোগ করে যে টাকাটা হয়, মনে করো এখানে 1,15,000 টাকা, এই 1,15,000 টাকাটাকেই আমরা কি বলবো? ক্রেডিট মেমো। তার মানে ব্যাংক বিবরণী ক্রেডিট পাশে যা যা বসে সবই ক্রেডিট মেমো। ক্লিয়ার? বুঝছেন কিনা? ক্রেডিট মেমোরেন্ডাম ক্লিয়ার কিনা বলেন তো আপনারা যারা আছেন লাইভে? ক্লিয়ার কিনা?
কোন অধ্যায় ক্লাস? ব্যাংক সমন্বয় বিবরণী। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস কেমন লাগতেছে? ক্লাস হচ্ছে এখন ব্যাংক সমন্বয় বিবরণী, হ্যাঁ, প্রথম পত্রের 3য় অধ্যায়। ওকে, এখন আসেন আমরা আমাদের আলোচনাটা বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু এমসিকিউ সলভ করতে হবে। আমি জাস্ট বেসিকটা ধরিয়ে দিচ্ছি। তাহলে ব্যাংকের ক্রেডিট মেমো বা ব্যাংক মেমোরেন্ডামের যে ক্রেডিট মেমো বা ক্রেডিট মেমোরেন্ডাম কি সেটা বুঝছেন তো? ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে ব্যাংক জমা হিসাবে যে যে অ্যামাউন্টগুলো বসে সেগুলা আমানতকারী বা ব্যবসায়ীকে জানার জন্য ব্যাংক যে চিঠি দেয় সেটাকে আমরা বলবো ক্রেডিট মেমো। আই থিঙ্ক ক্লিয়ার। ঠিক একইভাবে তোমার যদি ব্যাংকে ধরো তোমার একজন পাওনাদার আছে, ওই পাওনাদারকে তুমি আগে টাকা পরিশোধের একটা নির্দিষ্ট ডেট দিয়েছো ব্যাংকে, সেই ডেট অনুসারে ব্যাংক যদি মনে করো পাওনাদারকে টাকাটা পরিশোধ করে দাও, তাহলে ব্যাংক কি করবে? সেটাকে মাইনাস করে দিবে না? আগে তো জমা করছে, এবার মনে করো 10,000 টাকা পাওনাদারকে পরিশোধ করছে, সেটাকে কি করে দিবে? ডেবিট করে দিবে। আবার মনে করো ব্যাংক কর্তৃপক্ষ, হ্যাঁ, তোমার কোনো চার্জ কাটছে, তোমার পক্ষ থেকে কোনো চার্জ কেটেছে তোমার কাজ করার পরিপ্রেক্ষিতে, সেখানে 5,000 টাকা কেটেছে ধরো, আরও 5,000 টাকা, এই 15,000 টাকাও ব্যাংক কি করে দিয়েছে? কেটে নিয়েছে। এই যে কেটে নিয়েছে ব্যাংক, এটা কি করেছে ব্যাংক? কিভাবে কাটবে? আগে যখন জমা করছে তখন ক্রেডিট করছে, এখন যখন কাটবে তখন সেটাকে ডেবিট করবে। এই যে ডেবিট করেছে তুমি হয়তো জানো না। এখন এই ডেবিট গুলাকে জানানোর জন্য তোমাকে যে চিঠি ব্যাংক দিবে সেটাই হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম মানে হচ্ছে, মাথায় রাখবা, নগদান বইয়ের সাথে কোনো রিলেশন নাই। এগুলা শুধুমাত্র ব্যাংকের কাজ। অর্থাৎ ব্যাংক বিবরণীতে যেগুলা ডেবিট করা হয় সেগুলাই ডেবিট মেমোরেন্ডাম, ব্যাংক বিবরণীতে যেগুলা ক্রেডিট করা হয় সেগুলাই ক্রেডিট মেমোরেন্ডাম। এর চেয়ে সহজভাবে আমার মনে হয় কেউ তোমাদেরকে বোঝাতে পারবে না। আশা করি বিষয়টা বুঝছো। এখন দেখো, এই ডেবিট মেমো আর ক্রেডিট মেমোকে একসাথে বলা হয় ব্যাংক মেমো। তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, ব্যাংক মেমো কে প্রস্তুত করে? অবশ্যই কে? ব্যাংক কর্তৃপক্ষ। আর ব্যাংক মেমো কয় প্রকার? 2 প্রকার, ডেবিট মেমো, ক্রেডিট মেমো। ক্রেডিট মেমো হচ্ছে ব্যাংকের আমাদের সকল জমা বা আয়গুলা, ক্রেডিট মেমো হচ্ছে আমাদের সকল জমাতিরিক্তগুলা অথবা খরচগুলা। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের এবারের পরবর্তী যে আলোচনা, সেই আলোচনাতে আমরা চলে যাব। তাহলে ক্রেডিট মেমো এবং ডেবিট মেমো নিয়ে কারো কোনো প্রবলেম আশা করি নাই। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ক্রেডিট মেমো এবং ডেবিট মেমোর কাজ টোটালটা কার কাজ? ব্যাংক বিবরণীর কাজ অথবা ব্যাংকের কাজ। তাহলে এই ব্যাংক বিবরণীর কাজ বা ব্যাংকের কাজগুলোকে আমরা কি করব? আমরা সবসময় মাথায় রাখবো এগুলা শুধুমাত্র ব্যাংক বিবরণীতে ঘটে, যেটা নগদান বইতে ঘটে নাই। এই নগদান বইতে যোগ হওয়ার কথা বা বিয়োগ হওয়ার কথা ছিল, সেগুলা ঘটে নাই বিদায় আমাদের ব্যাংক বিবরণীটা, ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করা লাগে। আবার কিছু কিছু লেনদেন আছে যেগুলো নগদান বইতে ঘটছে, সেইটা জাতীয় 2-1টা ঘটনা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো একটা বিষয় দেখি, সাপোজ এটা একটা নগদান বই, হ্যাঁ, এটা একটা নগদান বই, আমি জাস্ট একটু দেখাচ্ছি, যদিও এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করার সুযোগ আছে, আমরা আলোচনা করব। জাস্ট এটা একটা নগদান বই বা ব্যবসায়ীর বই বা আমানতকারীর বই, একই জিনিস। হ্যাঁ, নগদান বই যে কথা, ব্যবসায়ীর বই অথবা আমানতকারীর বই একই কথা। এখানেও ডেবিট দিক। তাহলে আমানতকারীর বইয়ের ডেবিট দিকে কি থাকবে? আমরা সবাই জানি আমানতকারীর বইয়ের ডেবিট দিকে থাকবে ব্যাংক জমা, আর ক্রেডিট দিকে থাকবে ব্যাংক জমাতিরিক্ত। ওই যে একটু আগেই আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে। এখন দেখেন, যদি ব্যবসায়ী কোনো দেনাদারের কাছ থেকে টাকা জমা করে, আদায় করে, দেনাদারের কাছ থেকে আদায় করে, তাহলে দেনাদার এখানে জমা করলো, এটা তো আমরা জানি। আবার পাওনাদারকে পরিশোধ করলে কি করলে? পাওনাদারকে পরিশোধ করলে সে এখানে করে। আবার কিছু কিছু লেনদেন আছে, মনে করেন আপনি কারো কাছ থেকে, আপনি একজনের কাছ থেকে টাকা পাবেন। আপনি মনে করেন সলিমুল্লাহর কাছ থেকে টাকা পাবেন 20,000 টাকা। তো সলিমুল্লাহ আপনাকে একটা চেক দিয়েছে, আপনি চেক পাওয়ার সাথে সাথে কি করছেন? নগদান বইতে ডেবিট করেছেন। খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা এটা। চেক দেওয়ার সাথে সাথে আপনি নগদান বইতে কি করেছেন? ডেবিট করেছেন। এখন এই চেকটা আপনি ব্যাংকে জমা দিতে গেছেন, ব্যাংকে জমা দেওয়া এখনো হয় নাই, কিন্তু আপনি যখন চেকটা আদায় করেছেন তখনই কিন্তু নগদান বইতে ডেবিট করেছেন। কিন্তু আদায়ের জন্য জমাকৃত চেকটা ব্যাংক কর্তৃক এখনো আদায় করা হয় নাই। এই যে ব্যাংক কর্তৃক এখনো আদায় করা হয় নাই, আপনি ব্যাংকে নির্দেশ দিয়েছেন কিন্তু ব্যাংক সেটা সময় মতো আদায় করে নাই। তার মানে এই কাজটা কোথায় হয়েছে?
অবশ্যই নগদান বইতে বেড়েছে, ব্যাংক বিবরণীতে কি টাকাটা বাড়ে নাই, তার মানে এই লেনদেনটা শুধু নগদান বইতে হয়েছে। আবার আপনি পাওনাদারকে চেক পরিশোধ করছেন, মনে করেন আপনার 3 জন পাওনাদার আছে যারা আপনার কাছে 30,000 টাকা পাবে, আপনি কি করলেন 3 জনকে 3টা চেক লিখে দিয়ে দিলেন 10,000 করে, যা তোদের টাকা পরিশোধ। তো আপনি নগদান বইতে কি করবেন, সেটা মাইনাস করে ফেলবেন। কিন্তু যাদেরকে আপনি চেকটা দিয়ে দিয়েছেন তারা এখনো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যায় নাই, টাকাটা উঠাই নেয় নাই। আচ্ছা, আপনার ব্যাংকে যদি তারা না যায়, ব্যাংক কি ওই টাকাটা কমাবে? কখনোই কমাতে পারবে না। যখনই আপনার ব্যাংকে গিয়ে তারা কি করবে, চেকটা দিয়ে টাকাটা উঠাবে, তখন আপনার ব্যাংক কি করবে, কমাবে। এখন আপনি পাওনাদারকে পরিশোধ করেছেন, আপনি নগদান বই থেকে কমিয়ে দিয়েছেন, আপনার নগদান বইতে টাকাটা কম আছে। ওই পাওনাদাররা কি করছে, এখন পর্যন্ত ব্যাংকে চেকটা উপস্থাপন না করার কারণে ব্যাংকের টাকাটা বেড়ে যাবে। বিষয়টাকে ক্লিয়ার? তাহলে এই লেনদেনগুলো নগদান বইতে ঘটেছে, ব্যাংক বিবরণীতে ঘটে না। আবার ডেবিট মেমো এবং ক্রেডিট মেমো কোথায় ঘটে, ব্যাংকে ঘটে, নগদান বইতে ঘটে না। এই কারণে আমাদের মূলত নগদান বইয়ের সাথে পাস বইয়ের একটা কি হয়, গোলমেল হয়, যেটার কারণ উদ্ঘাটন করে সেটাকে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে আমরা একটা নির্দিষ্ট সময় বিন্দুতে যে বিবরণী প্রস্তুত করি সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ওকে, আমাদের বেসিক আলোচনা শেষ। এখন আমরা একটু আলোচনা করব আমাদের কি বলে প্রশ্নগুলা নিয়ে। দেখেন, প্রথম প্রশ্নগুলো আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি, এই প্রশ্নগুলো আলোচনা করার আর প্রয়োজন নাই। একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী, আমি অঙ্ক করাবো না, জাস্ট অঙ্কের নমুনাগুলো দেখাচ্ছি, এই অঙ্কগুলো আপনাদের সলভ করে দেব আমি, যদি আপনারা নিয়মিত ক্লাসে থাকেন। আমরা আজকে যে সাজেশনটা আপনাদের জন্য দিয়েছি, এই সাজেশন থেকে 100% কমন পড়বে, অর্থাৎ এখান থেকে যে 2টা প্রশ্ন আসবে সেই সৃজনশীল 2টা প্রশ্নই কমন পাবেন, কারণ আমি ওইভাবে সাজেশনটা মেক করেছি। আপনারা যদি কমেন্ট করেন যে আমাদের এই প্রশ্নগুলো আপনি সলভ করে দেন হাতে কলমে ধরে ধরে, তাহলে আমি প্রত্যেকটা প্রশ্ন আপনাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, আর এই যে এখানে বলছে বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ কত টাকা ব্যয় হয়েছে, এই জাতীয় প্রশ্ন আসবে। ব্যাংক সমন্বয় বিবরণী করো, এটা প্রশ্ন আসবে। নগদান বই অনুসারে ব্যাংক জমাতে উদ্বৃত্ত এত ধরে একটা ব্যাংক সমন্বয়, মানে একটা জেদ দিয়ে দিয়েছে, আপনাকে আরেকটা জেদ নিয়ে করতে বলছে, এটাই হচ্ছে একক জেদ। সো এই আলোচনাগুলো আমরা পরবর্তীতে করব ক্লাসে। বরিশাল বোর্ড 2015 সালের এই প্রশ্নটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবেন। এরপরে হচ্ছে এই যে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ। ভাই, ব্যাংক কর্তৃক যেটা ডেবিট করছে সেটা কি মেমো বলেন তো? ডেবিট মেমো না, একটু আগে আলোচনা করেছি। তাহলে ব্যাংক যেটা ডেবিট করবে সেটা ডেবিট মেমো, ব্যাংক যেটা ক্রেডিট করবে সেটা ক্রেডিট মেমো। ওকে, তাহলে ডেবিট মেমোগুলো আপনারা চিনবেন অবশ্যই। এরপরে আরেকটা প্রশ্ন, সিলেট বোর্ডের প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনার নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর পরিমাণ। ওই যে নগদান বইতে লেখা হয় না, এগুলা কোনগুলা? ব্যাংক মেমোগুলা, অর্থাৎ ব্যাংকের ডেবিট মেমো এবং ক্রেডিট মেমোগুলাই হচ্ছে আমাদের নগদান বইতে লেখা হয় না। একক জের এবং উভয় এই জাতীয় প্রশ্ন হচ্ছে এটা। এখন আমরা আলোচনায় চলে যাব, তেমন কোনো প্রবলেম আমাদের নাই। এখন আসেন আমরা চলে যাব এমসিকিউগুলোতে। এমসিকিউগুলা হচ্ছে আমরা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো একটু দেখে নেব। ব্যাংক সমন্বয় বিবরণীতে যে টাইপের এমসিকিউ আসে, ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে তীর। আপনারা সবাই জানেন ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে তীর বা নদীর তীর, এই জাতীয় একটা শব্দ। সো এটা আপনারা পারবেন। এবার ব্যাংকের মূল উদ্দেশ্য কি বলেন তো? ব্যাংকের মূল উদ্দেশ্য কি সেবা প্রদান করা, মুনাফা সর্বাধিক করা, তারপরে হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, না আর্থিক নীতি বাস্তবায়ন? অবশ্যই সেবা প্রদান করা। ব্যাংক সৃষ্টি হয়েছে মূলত সেবা প্রদান করার জন্য। এরপরের যে এমসিকিউ, সে এমসিকিউতে আসে চেক অবশ্যই স্বাক্ষর থাকতে হয় কার? চেকে অবশ্যই স্বাক্ষর থাকতে হয় কার? আপনি যদি এই যে চেকে কার স্বাক্ষর থাকতে হবে? ব্যাংকারের, না ব্যাংক ম্যানেজারের, না বাহকের? ওকে, অবশ্যই বাহকের। এরপরে ব্যাংক বিবরণী কে তৈরি করেন? এটা কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, মনে আছে? এই ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণী না, এখানে 2টা প্রশ্ন। একটা হচ্ছে ব্যাংক বিবরণী। ভাইয়া, ব্যাংক বিবরণী বলতে কোনটাকে বুঝি আমরা? ব্যাংক বিবরণী বলতে আমরা কোনটাকে বুঝি বলেন তো? ব্যাংক বিবরণী বলতে আমরা বুঝি হচ্ছে কাকে? পাস বইকে। সো পাস বই ব্যাংকের বই, এটা তৈরি করে কে? ব্যাংকের বই কে তৈরি করবে বলেন তো? ব্যাংকের বই কে তৈরি করবেন? অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ। এখানে কে কে আছে? ব্যাংক কর্তৃপক্ষ। আর যদি বলতো ব্যাংক বিবরণী না বলে যদি বলতো ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে অ্যান্সার কি হতো বলেন তো একটু?
ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? অ্যান্সার কি হবে? আপনারা কি ক্লাসটা বুঝতেছেন? ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন? লাইভের ভিউ একেবারেই কম, এত স্ট্যামিনা নিয়ে পড়িয়ে যদি আপনারা 2-4 জন, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন বলছেন বি, ঋণ গ্রহীতা কেমনে হলো? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কি? ডি, হ্যাঁ, একটু কমেন্ট করেন, ঠিক আছে, একটু কমেন্ট করেন। দেখেন, ব্যাংক বিবরণী বা পাস বই প্রস্তুত করে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ, এটা হবে অ্যান্সার। কিন্তু যদি বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী, তখন অ্যান্সার হয়ে যাবে আমানতকারী বা ব্যবসায়ী। ওকে, তখন অ্যান্সার হয়ে যাবে আমানতকারী বা ব্যবসায়ী। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে হচ্ছে আমানতকারী বা ব্যবসায়ী, কিন্তু ব্যাংক বিবরণী প্রস্তুত করে হচ্ছে কে? ব্যাংক কর্তৃপক্ষ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী এমসিকিউতে। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য কি? গোলমিলের কারণ নির্ণয়, নির্ভুলতা পরীক্ষা করা, জাল জুয়াচুরি উদ্ঘাটন, তিনটাই সঠিক। ওকে, তিনটার কারণে আমাদের কি হয়? ব্যাংক সমন্বয় বিবরণী। এনএসএফ মানে হচ্ছে কি? এনএসএফ এর পূর্ণরূপ কি? এনএসএফ বলেন। এনএসএফ একটা চেক, এই চেকের পূর্ণরূপ কি? এই চেক সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে কিনা? এনএসএফ চেক মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। দেখেন তো কোথায় আছে নট সাফিসিয়েন্ট ফান্ড? নট সাফিসিয়েন্ট ফান্ড হচ্ছে এখানে আছে, গ। এখন এই নট সাফিসিয়েন্ট ফান্ড মানে হচ্ছে অপর্যাপ্ত তহবিল। কি তহবিল ভাইয়া? অপর্যাপ্ত তহবিল। এই জিনিসটা আবার কি? এটা কি কেউ বুঝতে পারবেন? এই অপর্যাপ্ত তহবিলটা আবার কি? এটা দেখতে কেমন? হ্যাঁ, খেয়াল করেন, আপনি মনে করেন একজন দেনাদারের কাছ থেকে টাকা পাবেন 1 লাখ টাকা। ওই দেনাদার আপনাকে একটা চেক দিয়েছে। কি দিয়েছে? চেক। ওই চেকটা আপনি কি করলেন? ওই চেকটা আপনি গ্রহণ করলেন। গ্রহণ করার পর আপনি দেনাদারকে কি করে দিয়েছেন? বাদ দিয়ে দিয়েছেন, মানে ক্রেডিট করে দিয়েছেন। এই চেকটা আদায় করার জন্য আপনি ওই দেনাদারের ব্যাংক অ্যাকাউন্টে গেলেন। অবশ্যই ব্যাংকে যাইতে হবে টাকা উঠাতে হলে। ব্যাংকে গিয়ে দেখলেন যে ওই ব্যাংকের ব্যালেন্স ফাঁকা। তখন আপনার কি হবে? কেন ফাঁকা? কারণ আপনাকে যে 1 লাখ টাকার চেকটা সে দিয়েছে, তার ওখানে পর্যাপ্ত তহবিল নাই, টাকা নাই। এটাকেই বলা হয় নট সাফিসিয়েন্ট ফান্ড বা এনএসএফ, অথবা অপর্যাপ্ত তহবিল, অথবা টাকা নাই বলে ফেরত চেক। তাহলে অনেকগুলা দাম আমি এখানে উচ্চারণ করলাম আপনাদের। তাহলে এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড মানে হচ্ছে অপর্যাপ্ত তহবিল। অপর্যাপ্ত তহবিল মানে হচ্ছে টাকা নাই বলে ফেরতকৃত চেক। এই চেকটা মূলত কি হয়? এই চেকটার কারণে কি হয়? এই অপর্যাপ্ত তহবিলের কারণে হয় আপনার চেকটা প্রত্যাখ্যাত হয়ে যায়। তাহলে এই এনএসএফ চেকটা এক ধরনের কি চেকও হয়ে যায়? প্রত্যাখ্যাত চেক। দেখেন একের ভিতর কত। তাহলে প্রত্যাখ্যাত চেকও আপনারা বুঝতে পারলেন যে এই কারণেও আপনার চেকটা প্রত্যাখ্যাত হতে পারে। তাহলে প্রত্যাখ্যাত চেকের কিন্তু আরও 2টা চেক আছে, সেই বিষয়গুলো আমরা একটু পরে বলবো। তাহলে অপর্যাপ্ত তহবিল, এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড, টাকা নাই বলে ফেরত চেক বা প্রত্যাখ্যাত চেক, সব কিছুকে আমরা কি করতে পারবো? এক পাল্লায় মাপতে পারবো। এই চেকটার কারণে আপনার কি হয়? আপনার নগদান বইতে যে টাকাটা আপনি আগে ব্যবসা হিসেবে বাড়িয়েছেন সেটাকে আবার কমিয়ে দিতে হয়। কারণ আপনার নগদান বইতে টাকা বেশি থাকে, কারণ আপনি তো টাকা আদায় করতে পারবেন না। আপনার তার যে দেনাদারের যে চেকটা দিয়েছে সেটা আর ওই পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে নাই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিশ্লেষণটা। এখন এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমরা একটু দেখতে হবে। দেখো, পয়সাল্যান্ড কোঙ্গের 31শে মার্চ তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে 70,000 টাকা। হিসাব রক্ষক 10,000 টাকার একটি চেক জমা দিয়ে নগদান বইয়ে 1,000 টাকা লিপিবদ্ধ করেন। এই যে একটা ঝামেলা। এবং 5,000 টাকার একটা ইচ্ছুকৃত চেক নগদান বইয়ে 2 বার ক্রেডিট করেন। এই জাতীয় এমসিকিউগুলোকে আপনারা করতে গেলে একটু প্রবলেম, আপনারা বলবেন এটা কেটে দাও, এটার দরকার নাই। এখন দেখেন, এই জাতীয় এমসিকিউগুলো করতে গেলে আপনাদের একটু আইডিয়া থাকা লাগবে
যে এখানে ভুল করছে কে? হিসাব রক্ষক। নগদান বইয়ে 1000 টাকা লিপিবদ্ধ করছে, 10,000 একটা টাকার একটা চেক জমা দিয়ে। এখন 10,000 টাকার একটা চেক জমা দেওয়ার পর খেয়াল করবেন নগদান বই অনুযায়ী কি হয়, পাস বই অনুযায়ী কি হয়, সেই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আপনি যখন চিন্তা করবেন এখানে কার ব্যালেন্স দেওয়া আছে, আপনার এখানে নগদান বই অনুযায়ী ব্যালেন্স দেওয়া আছে কত? ব্যাংক জমা আছে 70,000 টাকা। ওকে, তাহলে আপনি নগদান বই অনুযায়ী লিখবেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আছে ধরেন 70,000 টাকা। লেখার পরে ব্যাংক জমা। এবার আপনি একটা জিনিস চিন্তা করবেন, এখানে এই যে 10,000 টাকার একটা চেক আপনি নগদান বইয়ে জমা দিছে, চেক জমা দিয়ে নগদান বইয়ে 1,000 টাকা লিখছেন। তার মানে আপনার নগদান বইয়ে লেখার কথা ছিল কত? 10,000, আপনি লিখেছেন কত? 1,000। তাহলে কত টাকা লেখেন নাই? অবশ্যই এই 10,000 টাকা থেকে 1,000 টাকা মাইনাস করলে আপনি পেয়ে যাবেন কত টাকা লেখেন। তাই ওই যে ভুলে একটা শূন্য কম দিয়ে দিয়েছেন, 9,000 টাকা আপনি লেখেন নাই। একটু খেয়াল করবেন তো, এই যে 9,000 টাকা লেখেন নাই, এর কারণে আপনার কি হয়েছে? নগদান বইতে টাকাটা কম আছে না? নগদান বইতে টাকাটা কম আছে, তার মানে টাকাটা কোথায় বেশি দেখাবে? এখন ব্যাংক বিবরণীতে বেশি দেখাবে। কারণ 10,000 টাকা আপনি যখন চেক জমা দিয়েছেন, ব্যাংক তো 10,000 টাকাই লিখবে। আপনার কর্মী বা আপনার কর্মকর্তা হিসাব রক্ষক, হ্যাঁ, উনি 1,000 টাকা নগদান বইতে লিখছে, তার মানে নগদান বইতে 1,000 আছে। তার মানে এই লেনদেনের পরে কোথায় বেশি আছে? ব্যাংকে বেশি আছে, নগদান বইতে কম আছে। সো নগদান বই অনুযায়ী যেহেতু ব্যালেন্স আছে, আপনি নগদান বইয়ের সাথে এই ভুলটা কি করে দেন? যোগ করে দেন, 9,000 টাকা। বিষয়টা কি বুঝছেন? এবার দেখেন 5,000 টাকার একটা চেক ইস্যু করছেন। এবার আপনি কি করছেন? একটা চেক ইস্যু করে দিয়েছেন, মানে আপনার পাওনাদারকে একটা চেক ইস্যু করে দিয়েছেন। তাহলে আপনি নগদান বইতে 5,000 টাকা মাইনাস করে দিবেন। কিন্তু আপনি একবার মাইনাস না করে 2বার মাইনাস করছেন। ক্রেডিট করছে কয়বার? নগদান বইতে 2বার। আপনি 5,000 টাকা মাইনাস করার কথা ভাইয়া, আপনি মাইনাস করছেন কত? 10,000। এই লেনদেনটার কারণে কি হয়েছে দেখেন, আপনি নগদান বইতে 5,000 টাকা না কমিয়ে 10,000 টাকা কমিয়েছেন। এখন ভুলটা আপনি করছেন, তাহলে সংশোধনের কাজ আপনি করবেন। কি করবেন? আপনাকে আগে দিলাম, ধরেন এটা নগদান বই, নগদান বইতে আপনি 5,000 টাকা একবার মাইনাস করার কথা, কিন্তু আপনি 5,000 2বার, মানে ডাবল করছেন, 10,000 মাইনাস করছেন। এখন আপনাকে সংশোধন করতে হলে কি করতে হবে? নগদান বইতে আবার 5,000 টাকা কি করতে হবে? বাড়াতে হবে। তার মানে আমাদের নগদান বইতে মাইনাস আছে হচ্ছে কত? 10,000। ব্যাংকে মাইনাস কিন্তু 5,000ই থাকবে। তাহলে নগদান বইতে বেশি কম আছে হচ্ছে 5,000। তাহলে নগদান বইতে যদি বেশি কম থাকে, তার মানে ব্যাংকে বেশি আছে। সেজন্য এটা যেহেতু আপনার বেশি কমিয়েছেন, এটাকেও আপনি ভুল হিসাবে কি করে দেন? বেশি কম যোগ করে দেন। এই দুইটা লেনদেন ক্লিয়ার কিনা? এই দুইটা লেনদেন ক্লিয়ার কিনা? খুবই গুরুত্বপূর্ণ, আমি বলতেছি। এটা না বুঝলে কিন্তু আপনারা অঙ্ক পারবেন না, অঙ্ক পারবেন না। যদি এত সহজ ভাষায় বুঝিয়েছি, আপনার নগদান বইতে কম, এই দুইটার কারণেই কম আছে, সেজন্য আপনি নগদান বইকে বাড়িয়ে দিয়েছেন মিল করানোর জন্য। ওকে, কারণ আপনি একবার 10,000 টাকার একটা চেক জমা দিয়ে আপনি নগদান বইতে 1,000 লিখছেন, মানে 9,000 কম লিখছেন, সে 9,000 আমি যোগ করে দিলাম। আবার 5,000 টাকা প্রদান করে 10,000 টাকা মাইনাস করছেন নগদান বই থেকে, তার মানে এটাও বেশি কমিয়েছেন, সেজন্য এটাকেও আমরা বাড়িয়ে দিলাম। ক্লিয়ার? সহজ বাংলায় বললাম। তাহলে এখানে কত হয়? ব্যাংক জমার কত হয়? 17 9 79 84,000 টাকা হবে আমাদের অ্যাকচুয়াল জমা। এখন দেখেন আমাদের প্রশ্ন 84,000, আমাদের প্রশ্নে কি বলে? পয়সা লাইন কোন চেক জমা বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা দেখাবে? বিয়োগ করবেন। বিয়োগ করবেন কত টাকা? প্রথম প্রশ্নের উত্তর 9,000 টাকা। কারণ হচ্ছে আগে সে কি করছে? 10,000 টাকা লিখেছে, এখন সে কি করছে? 10,000 টাকার পরিবর্তে 1,000 টাকা লিখেছেন। এখন কি করবেন? ওই 9,000 টাকা বাড়িয়ে দিবেন। এরপরের প্রশ্নটা দেখেন, পয়সা লাইন কোন গড়মিলের কারণ দুটো সংশোধন না করলে এর প্রভাব কি হবে? এর প্রভাবে কি হবে বলেন তো? যদি গড়মিলটার কারণ, অর্থাৎ এখানে টোটাল কত টাকা সংশোধন করা হয়েছে আমরা দেখলাম না? 14,000, মেবি 9 আর 5 14। এই 14,000 টাকা যদি সে নগদান বইতে না বাড়ায়, তাহলে নগদান বইতে না বাড়ালে চলতি সম্পদ কম দেখাবে, সম্পদ কম দেখাবে, আর সম্পদ কম দেখালে ওই দিকে আমাদের ব্যাংকের দায়টা বেড়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 2 আর 3। ক্লিয়ার?
ব্যাংক, হ্যাঁ, ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করেন? আচ্ছা বলেন তো, এটা কি কোনো প্রশ্ন হলো? এটা তো আপনারা পারবেনই, এটা না পারলে আর কোনটা পারবেন? ব্যাংক মেমোরেন্ডাম কে প্রস্তুত করে? আপনারা সবাই জানেন, ডেবিট মেমোরেন্ডাম বলা হোক, ক্রেডিট মেমোরেন্ডাম বলা হোক, ব্যাংক মেমোরেন্ডাম বলা হোক, কে প্রস্তুত করে? সবই প্রস্তুত করেন কে? ব্যাংক কর্তৃপক্ষ অথবা এখানে ব্যাংকার আছে। ওকে, কোন লেনদেনটি ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমিয়ে দেয়? ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ, ব্যাংক জমাতিরিক্ত কোন পাশে থাকে? আমরা জানি নগদান বইয়ের কোথায় থাকে? ক্রেডিট পাশে থাকে। ব্যাংক বইয়ের ডেবিট পাশে থাকে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এবার আপনারাই বলেন কোন লেনদেনটার কারণে ব্যাংক জমাতিরিক্ত কমিয়ে দেয়? ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত, চেকের অর্থ আদায়, চেকের অর্থ পরিশোধ, ব্যাংক সুদ ধার্য। বলেন, চেকের অর্থ পরিশোধ করলে আপনার কি হয়? এই যে এখানে চলে আসে, চেকের অর্থ পরিশোধ করলে এখানে ব্যাংক জমাতিরিক্ত আসে, ব্যাংক সুদ ধার্য করলে এটাও ব্যাংক জমাতিরিক্ত আসে, জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে এটাও ব্যাংক জমাতিরিক্ত আসে। শুধুমাত্র একটা লেনদেন আছে, চেকের অর্থ আদায় করলে আমাদের কি হয়? ব্যাংকে টাকা বেড়ে যায়, আর ব্যাংকে টাকা বেড়ে যাওয়া মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমিয়ে দেওয়া। তাহলে প্রশ্নটা একটু ঘুরিয়ে বলছে, বিষয়টা সহজ। এখন দেখেন এমসিকিউগুলো কত সহজে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে চেকের অর্থ আদায় করলে কিন্তু আমাদের কি হয়ে যায়? ব্যাংক জমা হয়ে যায়, এই পাশে জমা হয় আর এই পাশে জমা হয়, তার মানে জমাতিরিক্ত পরিমাণটা কমে যায়। ওকে, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হলে আমানতকারীর বইতে ডেবিট করতে হবে কোন হিসাবকে? ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত। এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব, সেটা হচ্ছে আসলে ইস্যুকৃত চেক কিভাবে প্রত্যাখ্যাত হয়। আপনাকে আগে বুঝতে হবে সেই বিষয়টা। চেক ইস্যু কারা করে, কেন করা হয়? চেক ইস্যু করে মূলত হচ্ছে, মাথায় রাখবা, ব্যাংকও চেক ইস্যু করে, তবে এই ব্যাংক সম্বন্ধে চেক ইস্যু করে মূলত ব্যবসায়ী। চেক কার বরাবর ইস্যু করা হয়? যে ব্যবসায়ীর কাছে টাকা পাবে তাকে চেকটা ইস্যু করে, চেক প্রদান করার জন্য, পাওনাদার বরাবর। পাওনাদার বরাবর বরাবর। তাহলে চেকটা পাওনাদার বরাবর ইস্যু করা হয়। একটু কথা শুনবা, পাওনাদার বরাবর চেকটা যে ইস্যু করা হয়, তখন চেক যখন ইস্যু করা হয় তখন জাবেদা কি দেওয়া হয়? পাওনাদারটাকে আমরা কি করি? কমাই। তাহলে পাওনাদার ডেবিট, আর ব্যাংক কি করি? ক্রেডিট করি, ব্যাংক ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটাই তো চেক যখন ইস্যু করা হয়। তাহলে মাথায় রাখবা, হ্যাঁ, চেক যখন ইস্যু করা হয় তখন আমাদের কি হয়? এই পাওনাদার ডেবিট হয়, ওকে, আর ব্যাংক কি হয়? ক্রেডিট হয়। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, চেক ইস্যু করবো যেহেতু আমরা পাওনাদারকে, পাওনাদার কমে যাবে, কিন্তু এই চেকটা যাকে ইস্যু করছে সে কোনো কারণ যদি আমাদের চেকটা প্রত্যাখ্যাত হয়ে যায়, তখন এটার ঠিক উল্টা হয়ে যাবে না ভাইয়া? এটার উল্টা হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? ব্যাংক ডেবিট হয়ে যাবে আর পাওনাদার ক্রেডিট হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে চেক ইস্যু করলে যে অবস্থা হবে, ঠিক প্রত্যাখ্যাত হলে তার বিপরীত হবে। তাহলে এখানে চেক ইস্যুকৃত যেহেতু চেক প্রত্যাখ্যাত হয়েছে, তাহলে আমাদের ডেবিট হবে কোনটা বলেন তো? এই যে জাবেদায় যান, ব্যাংক হিসাব ডেবিট হবে, আর ক্রেডিট হবে পাওনাদার। এখানে পাওনাদারও আছে, অনেকে পাওনাদার দাগিয়ে ফেলবেন ভুল করে। এটা ক্লিয়ার কিনা বলেন তো? এটা বুঝছেন কিনা? এটা বুঝেছেন? আপনারা ক্লাসে আর একটু মনোযোগী হতে হবে। এই জাতীয় ক্লাস যদি আপনারা মনোযোগী না হন তাহলে তো সমস্যা। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে ক্লাসটাকে ওইভাবে অনুধাবন করার চেষ্টা করেন। আমি আবারও বলবো, যদি কারো কোনো প্রবলেম থাকে, প্রবলেম আছে কিনা তাহলে বলবো। চেক ইস্যু করি ভাইয়া আমরা পাওনাদারের কাছ থেকে। একটা বিষয় মাথা থাকবেন, চেক প্রাপ্তি মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে, মানে যার কাছে টাকা পাবো তার কাছ থেকে চেক পাবো। সো চেক পাইলে দেনাদার এর সাথে সম্পর্ক, চেক ইস্যুর সাথে বা চেক পরিশোধের সাথে পাওনাদারের সম্পর্ক, কারণ পাওনাদার আমাদের কাছ থেকে টাকা পাবে। সেজন্য চেক ইস্যু করলে আমরা সাধারণত জাবেদা কি পাওনাদারকে কমিয়ে দিই আর ব্যাংকে ক্রেডিট করে দিই। কোনো কারণে সেটা প্রত্যাখ্যাত হলে উল্টা হয়ে যাবে।
আশা করি ক্লিয়ার। মিস মৌনতা আদায়ের জন্য 5,000 টাকার একটি চেক তার ব্যাংকে জমা দিয়েছেন, যা পরবর্তীতে প্রত্যাখ্যাত হয়। প্রত্যাখ্যাত হওয়ার ফলে কি হবে? এখন বলেন, আদায়ের জন্য একটা চেক আমরা ব্যাংকে জমা দিলে ব্যবসায়ী মনে করেন জমা দিয়েছে, তাহলে সে কি করছে? সে অবশ্যই তার এই যে নগদান বই, তার নগদান বইতে সে কি করছে? বাড়িয়েছে। খেয়াল করবা। আচ্ছা, এই চেকটা যেহেতু সে নগদান বইতে বাড়িয়েছে এই চেকের টাকাটা, তাহলে নগদান বইতে বেশি আছে, ব্যাংক কি করবে? ব্যাংক সেটাকে ক্রেডিট করবে। কিন্তু এটা তো প্রত্যাখ্যাত হয়ে গেছে, তাহলে ব্যাংকে কিছু করবে? ব্যাংক কিছুই করবে না, কারণ প্রত্যাখ্যাত হয়ে গেছে। তার মানে ব্যাংক বিবরণীতে এটা এখন আর নাই, ব্যাংক বিবরণীতে এটা নাই। এখন এটা এই লেনদেনের ফলে কি হয়েছে তোমরাই বলো। এই আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যাত। তুমি চেক আদায়ের জন্য জমা দিয়েছো যখন, তখন নগদান বইতে বাড়িয়েছো। ওকে, নগদান বইতে তুমি চেকটা জমা করেছো, কিন্তু ব্যাংক যেহেতু আদায় করে না, ব্যাংক প্রত্যাখ্যাত করে দিয়েছে, সো ব্যাংক কিছুই করবে না। এখন এটার ফলে কি হয়? নগদান বইয়ের যে বেশি হবে না, বলো তো এটা ঠিক কিনা? অবশ্যই বেশি হবে। নগদান বইয়ের যে কম হবে, এটা তো ভুল কথা। ব্যাংক বিবরণীতে জমা কম হবে, এটাও ঠিক, কারণ ব্যাংকে এখনো জমা করি নেই, আমি জাস্ট কি করছি? নগদান বইতেই জমা করেছি। বিষয়টা কি ক্লিয়ার? বলেন তো। একেবারেই ভেঙে ভেঙে বুঝাচ্ছি, হ্যাঁ, একেবারে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, যাতে করে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যায়। কারণ এটার এমসিকিউ নিয়ে অনেকে কনফিউজ থাকবেন, অনেকের অনেক প্রবলেম থাকবে, সেটা আমি জানি। সেজন্য এটাকে একেবারে ভেঙে ভেঙে বুঝাচ্ছি। ক্লাসটা আপনারা করলে বুঝতে পারবেন এই ক্লাসটার মাহাত্ম্য কতটুকু। তাহলে আদায়ের জন্য চেক জমা দেওয়ার সাথে সাথে আপনি নগদান বইতে বাড়িয়েছেন। ওকে, তার মানে নগদান বইয়ে ব্যাংক জমা বেশি হবে। আপনি ব্যাংক বিবরণীতে কিছুই করেন নাই, তার মানে ব্যাংক বিবরণীতে জমা কম হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে। আমাদের পরবর্তী প্রশ্ন, ব্যাংক আমানতকারীর পক্ষ হতে 2,000 টাকা আদায় করলো। ভাইয়া এটা কি বলেন তো? কে বলতে পারেন? ব্যাংক আমানতকারীর পক্ষে যদি কোনো টাকা আদায় করে, তাহলে সেটা কোথায় লেখে? অবশ্যই ব্যাংক বিবরণীতে বা পাস বইতে। মনে আছে না? ব্যাংক বিবরণীতে। এখন বলেন তো, আদায় করলে কোথায় লিখবে? ডেবিট পাশে লিখবে না ক্রেডিট পাশে লিখবে? আমরা তো সবাই জানি ব্যাংক জমা করলে বা আদায় করলে ক্রেডিট পাশে লিখে, অর্থাৎ এই পাশে লিখবে। কত টাকা? 2,000 টাকা এই পাশে প্লাস করবে। এটা আমরা ক্লিয়ার সবাই। এই যে 2,000 টাকা প্লাস করলো এখানে, তাকে সুদ মঞ্জুর করলো 1,200 টাকা, আবার 1,200 টাকাও সুদ মঞ্জুর করলো, এটাও তার ক্রেডিট পাশে বসবে, কারণ 1,200 টাকা তাকে সুদ দেওয়া হয়েছে। তাহলে নগদান বই আমানতকারী পক্ষে এত টাকা আদায় করলো এবং তাকে সুদ মঞ্জুর করলো। এখন নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে কত টাকা গড়মিল দেখা দেবে? তাহলে অবশ্যই এই যে দুইটাই যোগ করে দেন, কত হয়? 3,200 টাকা। ক্লিয়ার কিনা বলেন তো? এটা ক্লিয়ার কিনা আপনারা একটু বলেন। ওকে, থ্যাংক ইউ। আমি একটু রিকোয়েস্ট করব, ঠিক আছে? আপনাদের ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? পরের প্রশ্নে চলে যাব। বজুল ট্রেডার্সের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 45,000 টাকা। ওকে, ফাইন। ব্যাংকে জমা 5,000 টাকা নগদান বইতে 2 বার ডেবিট করা হয়েছে। আপনার নগদান বইতে একটু খেয়াল করেন, আমি নগদান বইটা দেখাচ্ছি আবারও। নগদান বইয়ে আপনি কি করছেন? এই যে ডেবিট পাশে এখানে ব্যাংকে জমা দিলে ডেবিট হয় সাধারণত, আমি ওই পাশটা লিখলাম না, তাহলে এই যে ব্যাংক জমা এখানে হয়। হ্যাঁ, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আছে কত? 45,000 টাকা। ওকে, ফাইন, 45,000 টাকা লিখলাম। এখন দেখেন, নগদান বইয়ে 5,000 টাকা জমা দিয়ে নগদান বইতে 2 বার ডেবিট করা হয়েছে, তাই না? তাহলে 5,000 টাকা জমা দিয়ে তুমি একবার 5,000 লিখবা। ওকে, ভালো। আবার 5,000 লিখছো। বলো তো, এই যে পরবর্তীবার 5,000 লেখা হয়েছে, এই 5,000 কি ব্যাংকে লেখা হবে? কখনোই লেখা হবে না। কারণ ব্যাংক কি করবে? ব্যাংক শুধুমাত্র কত টাকা? এই 5,000 টাকাই ক্রেডিট করবে, কারণ জমা হয়েছে 5,000 টাকা। ব্যাংক তো আর 10,000 করবে না। ব্যাংক তো আর আমাদের মতো না, হ্যাঁ, বেশি বেশি লেখে না। সো আমাদের কি হচ্ছে? ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত? এখন তুমি ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক ব্যালেন্স যদি চিন্তা করতে যাও, তাহলে একটা বিষয় খেয়াল রাখবা, এই যে নগদান বইতে তোমার বেশি লিখছো কত?
5,000। তাহলে আমাদের কি করতে হবে, এই 5,000 টাকা এখন কি করতে হবে, ব্যাংকে কম আছে, সেজন্য নগদান বই থেকে এটা আমরা মাইনাস করে দিব। আর যেহেতু নগদান বই থেকে এটা মাইনাস করে দিব, তার মানে আমাদের অ্যাকচুয়ালি ব্যাংক বিবরণীতে দেখাবে কত, 45 আর 5 50,000। সোজা প্রশ্ন। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদান বইয়ের ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্তের সাথে কি হয়, ব্যাংক জমা ডেবিট, নগদান বইয়ের ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্তের সাথে অবশ্যই যোগ হবে। খেয়াল করবেন কেন ব্যাখ্যাটা দিচ্ছি। মনে করেন এটা একটা নগদান বই, এটা একটা ব্যাংক বিবরণী পাস বই। এই যে ব্যাংক কর্তৃক যে সুদটা দেয় এটা কোথায় হয়, পাস বইতে ক্রেডিট হয় এখানে। আচ্ছা বলেন তো পাস বইয়ের ক্রেডিট মানে জমা, আর এই জমাটা নগদান বইয়ের ডেবিট, সেজন্য ব্যাংক বিবরণীর যেটা জমা হয়েছে সেটা অবশ্যই নগদান বইতেও কি হবে, জমা হবে, এটাই স্বাভাবিক। এটার জন্য আমরা আগেও বলছি এখানে জমা যেটা ডেবিট, এখানে জমা ক্রেডিট, এখানে জমাতিরিক্ত ক্রেডিট, এখানে জমাতিরিক্ত ডেবিট, এটা আমরা আগেও বলেছি। সো এটার সঠিক উত্তর হবে কি, যোগ হবে। একটা উদ্দীপক আছে, প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, আমরা একটু দেখি যে ইন্টারেস্টিং প্রশ্নটাকে কিভাবে সমাধান করতে পারি। ওকে, হিলি ট্রেডার্সের 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 30,000 টাকা। ভালো কথা, এটা ব্যালেন্স। এবার দেখেন আদায়ের জন্য 2500 টাকার চেকের মধ্যে মাত্র 5,000 টাকার চেক আদায় হয়েছে। ওকে, প্রদেয় হিসাবকে ইস্যুকৃত 20,000 টাকার চেকের মধ্যে মাত্র 10,000 টাকার চেক পরিশোধ করা হয়েছে। এই বিষয়টা একটু বুঝতে হবে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, ধরেন এটা একটা নগদান বই, তো নগদান বইয়ে আমি জাস্ট ব্যালেন্সটা দেখছি। নগদান বইতে সর্বপ্রথম কি লেখা আছে, মনে করো নগদান বইতে আছে, এটা তো ব্যাংক, সরি নগদান বই অনুযায়ী এটাকে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, মনে করো এটা বিবরণ, টাকা টাকা। ওকে, তো আপনি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা লিখলেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আছে আপনার 30,000 টাকা, 30,000 টাকা লিখলেন। এবার আদায়ের জন্য জমাকৃত চেক, খেয়াল করবেন আদায়ের জন্য চেক জমা দিয়েছেন আপনি 25,000 টাকার চেক, তার মধ্যে 5,000 টাকার চেক আদায় হয়েছে। বলেন তো আপনি যখন 25,000 টাকার চেক জমা দিয়েছেন তখন আপনি নগদান বইতে এখানে বাড়িয়েছেন, একটু খেয়াল করেন, আমি জাস্ট দেখাচ্ছি, 25,000 টাকা বাড়িয়েছেন, কিন্তু ব্যাংক আদায় করছে কত, ব্যাংক আদায় করছে মাত্র 5,000। এই যে বলছে 5,000, মাত্র 5,000 টাকার চেক আদায় হয়েছে। এই যে দেখেন 25,000 টাকার মধ্যে আপনার 5,000 টাকার চেক আদায় হয়েছে, বাকি চেক আদায় করতে পারে নাই। মানে ওই যে আমাদের যে দেনাদার আছে তাদের কাছ থেকে ওই টাকাটা আদায় করতে পারে নাই, বাট আমি কিন্তু নগদান বইতে 25,000 লিখছি। তাহলে এই লেনদেনের ফলে কি হচ্ছে, নগদান বইতে কত টাকা বেশি দেখাচ্ছে, 20,000 টাকা বেশি দেখাচ্ছে, কারণ আপনি আদায় করছে ব্যাংক মাত্র 5, কিন্তু আমি নগদান বইতে দেখাচ্ছি কত, 25। সো এই যে 20,000 টাকা বেশি দেখাচ্ছে নগদান বইতে, তার মানে পাস বইতে কম আছে, এখন নগদান বইতে বেশি দেখাচ্ছে, সেজন্য আমাকে কি করতে হবে, নগদান বইতে কমিয়ে দিতে হবে। কত টাকা কমিয়ে দিতে হবে, যত টাকা বেশি দেখানো হয়েছে। সো 20,000 টাকা আমি এখানে কি করে দেব, মাইনাস করে দেব। আবার দেখেন পরেরটা দেখেন, প্রদেয় হিসাবকে পরিশোধ করছেন আপনি 20,000 টাকা, আপনি নগদান বই থেকে 20,000 টাকা মাইনাস করছেন, আমি জাস্ট এখানে দেখাচ্ছি 20,000 টাকা আপনি মাইনাস করছেন, একবারই এইভাবে মাইনাস করছেন। কিন্তু 10,000 টাকার চেক ব্যাংকে পাওনাদার মাত্র 10,000 টাকার চেক কি করছে, উপস্থাপন করছে, ব্যাংকে তারা মাত্র 10,000 টাকার চেক পরিশোধ করছে। একটু খেয়াল করবেন, আপনি পরিশোধ করছেন 20,000 টাকার চেক, ব্যাংক পরিশোধ করছে কত টাকার চেক, 10,000 টাকার চেক, তার মানে ব্যাংকে আরো 10,000 টাকা এখানে বেশি দেখাবে। এখন ব্যাংকে যদি বেশি দেখায় এটা তো ব্যাংকের ভুল, কারণ ব্যাংক কর্তৃপক্ষ করছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন সমন্বয় করবেন ব্যাংকের ব্যালেন্সের সাথে আপনার ব্যালেন্স মিলাতে হবে। এখন ব্যাংকে যেহেতু, খেয়াল করবেন ব্যাংকে যেহেতু 10,000 টাকা এখন বেশি দেখাবে, কারণ আপনি কমাইছেন 20,000, ব্যাংক কমাইছে, আপনি কমিয়েছেন মাত্র 20,000, ব্যাংক কমিয়েছে মাত্র 10, তার মানে ব্যাংকে বেশি আছে কত, অবশ্যই 10 বেশি আছে। যেহেতু ব্যাংকে 10 বেশি আছে, হ্যাঁ আপনি এখানে 10 এখন বাড়িয়ে দেন মিলানোর জন্য, কারণ আপনি সংশোধন করবেন।
সেজন্য আপনি যোগ করে দেন। এখন দেখেন তাহলে কত হয়, আমাদের আগে ছিল 30, 30-এর সাথে এখানে 20,000 টাকা মাইনাস হবে, তাহলে কত থাকবে 20, 20 আর 10, 10 সরি, আর 10-এ 10-এ 20,000 টাকা, অর্থাৎ ব্যাংক বিবরণ অনুযায়ী আপনার ব্যালেন্স হয়ে যাবে 20,000 টাকা। এখন বলছে আদায়কৃত পরিশোধিত চেকের পরিমাণ, আসলে আমি অঙ্কটাই করে দিয়েছি, বাট আদায়কৃত আর পরিশোধিত চেক আপনারা তো জানেন। আদায় করছে কত টাকার চেক, আদায় করছে এখানে 5,000 টাকার চেক, আর পরিশোধ করছে ইস্যু চেকের মধ্যে 10,000 টাকার চেক। আদায়কৃত আর পরিশোধিত চেক হচ্ছে মূলত কত, 15,000 টাকা। ওকে, 15,000 টাকা, এটা তো নর্মাল। প্রশ্ন মেবি আরেকটা আছে এটার সাথে, হ্যাঁ, ব্যাংক বিবরণী উদ্বৃত্তের পরিমাণ কত, 20,000 টাকা, একটু আগে দেখালাম। এটাই ছিল মেইন অঙ্ক, ব্যাংক বিবরণী উদ্বৃত্ত, এটাই ছিল মেইন ম্যাথ। আপনারা কি বুঝেছেন? আমি কি আবার বলবো এটা, এই প্রশ্নটা কি আবার সমাধান করাবো নাকি লাগবে না? কারণ এটা আমাদের শেষ আলোচনা, এর বেশি আলোচনার দরকার না। আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটাতে অনেকের প্রবলেম থাকতে পারে, আমি একটু জাস্ট আমার মতো করে আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা আশা করি বুঝতে পারবেন। এই প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। যদিও আমরা সৃজনশীল প্রশ্ন এখন পর্যন্ত সলভ করি নাই, তবে আমি রিকোয়েস্ট করব যদি আপনাদের ক্লাস আপনারা বুঝে থাকেন, ভালো লেগে থাকে, বা ক্লাসে যদি আপনারা রেসপন্স বাড়াতে পারেন, তাহলে সিকিউগুলাও আমি A to Z সমাধান করে দেব। তবে সেটার জন্য যেটা করতে হবে, সেটার জন্য অবশ্যই কি করতে হবে, আপনাদেরকে নিয়মিত ক্লাসে থাকতে হবে। ক্লাসের যে PDF শিট সব পেয়ে যাবেন, ফ্রিতে আপনারা পেইড কোর্সের সাপোর্টটা পাবেন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। দেখেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার ব্যালেন্স হচ্ছে 30,000, ভালো কথা। আর আমি আদায়ের জন্য ব্যাংকে 25,000 টাকার চেক জমা দিয়েছি, তার মধ্যে আদায় করেছি 5,000। সো আদায়কৃত টাকা কত, 5, আমি 5 লিখলাম। এই প্রশ্নটার উত্তর আগে দিই। এবং তদ হিসাবকে আমি 20,000 টাকা পরিশোধ করছি, কিন্তু ব্যাংকে পরিশোধিত হয়েছে কত, মাত্র 10,000। তো পরিশোধিত চেকের মূল্য 10, তাহলে আদায়কৃত, এখন প্রশ্ন বলছে আদায়কৃত এবং পরিশোধিত চেকের মোট পরিমাণ কত, 15। এটা তো আমাদের নর্মাল জিনিস, এটাতে ম্যাথ না। প্রবলেমটা হচ্ছে ম্যাথ নিয়ে। ম্যাথটা কি, যে আপনার নগদান বই অনুযায়ী, আপনার খেয়াল করবেন আবার, আপনার নগদান বই অনুযায়ী আপনার ব্যালেন্স ছিল কত, 30,000। এখন আপনি কি করছেন, আদায়ের জন্য 25,000 টাকার চেক কি করেছেন, আদায়ের জন্য হ্যাঁ, আদায়ের জন্য 25,000 চেকের মধ্যে আপনি মাত্র 5,000 টাকা চেক আদায় করছেন। এখন আপনি বলেন, চেক ছিল টোটাল 25,000 টাকার চেক, এই 25,000 টাকার চেকের মধ্যে আপনি 5,000 টাকার চেক আদায় করেছেন, বাকি চেকটা এখনো ব্যাংক আদায় করে নাই। তার মানে ব্যাংকে কত টাকা কম দেখাবে, 20,000 টাকা কম দেখাবে। এখন আপনি নগদান বইতে কিন্তু কি করছেন, 25,000 টাকাই লিখছেন, কিন্তু ব্যাংক লিখছে কত, 5,000, কারণ সে 5,000 টাকার চেক আদায় করতে পারছে, স্বাভাবিক, ব্যাংক তো আর বেশি লিখবে না। এখন আপনাকে কি করতে হবে, ব্যাংকের সাথে সমন্বয় করার জন্য, যেহেতু আপনার এখানে 20,000 টাকা বেশি আছে, আপনি এখানে 20,000 টাকা কমিয়ে দিবেন। ফার্স্ট কথা এটা। ওকে, এবার পরের কথা আসেন। পরের কথা কি, তদ হিসাবকে ইস্যুকৃত, আপনি পাওনাদারকে আপনি 20,000 টাকা চেক দিয়ে দিয়েছেন। আপনি যখন চেক দিয়ে দিয়েছেন, তখন আপনি নগদান বইতে 20,000ই মাইনাস করছেন। আমি এই পাশে গিয়ে দেখাচ্ছি, আপনি 20,000 টাকা নগদান বইতে মাইনাস করে দিয়েছেন, কিন্তু দেখেন ব্যাংক কিন্তু মাইনাস করছে কত, ব্যাংক মাত্র 10,000 টাকার চেক পরিশোধ করছে। তো ব্যাংক কত মাইনাস করবে, 10,000। ব্যাংক কত মাইনাস করবে, 10,000, কিন্তু আপনি মাইনাস করছেন কত, 20,000। এখন যদি সমন্বয় করতে চান, তাহলে আপনি কি করবেন, আপনি বেশি কমিয়ে ফেলছেন, ব্যাংক কমাইছে কম, আপনি তো ব্যাংকের সাথে সমন্বয় করবেন, তার মানে আপনি এখন 10,000 টাকা বাড়াতে হবে। সেজন্য আপনাকে কি করতে হবে, এই 10,000 টাকা আবার যোগ করে দিতে হবে। ব্যাংক যেহেতু করে নাই মাইনাস, আপনিও এখন করবেন না, কারণ আপনি আগে 20,000 মাইনাস করছেন, এখন 10,000 প্লাস করে দিলে, এই যে আপনি 20,000 মাইনাস করেছেন, খেয়াল করেন, 10,000 টাকা যদি আপনি প্লাস করে দেন, তাতে কি হবে, আপনার মাইনাস 10,000 থেকে যাবে, অর্থাৎ এবার ব্যাংকের সাথে আপনার মিলবে, কারণ ব্যাংক 10,000 টাকা মাইনাস করছে। তার মানে এবার হচ্ছে আপনার ব্যালেন্সটা মিলবে। দেখেন ব্যাংকের ব্যালেন্স কত হয়, এই 30 থেকে 20 গেলে 10, 10-এর সাথে 10 যদি আপনি যোগ করেন তাহলে 20। এখন প্রশ্ন সেটাই চেয়েছে যে ব্যাংক বিবরণীতে আপনার উদ্বৃত্তের পরিমাণ কত হবে, 20,000।
আপনারা কি ক্লাসটা বুঝতে পেরেছেন? একটু যদি মতামত দেন আমি একটু খুশি হব যে ক্লাসটা কেমন ছিল বা ক্লাসটা কেমন লাগলো, টোটাল ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা, সব কিছু ক্লিয়ার ছিল কিনা। আপনারা ব্যাংক সমন্বয়ের যে এমসিকিউগুলো নিয়ে আমি কথা বললাম, ইনশাল্লাহ এর বাইরে তেমন কোনো এমসিকিউ আসবে না। ব্যাংক সমন্বয় বিবরণীতে যত আলোচনা করেছি A to Z আপনাদের ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। সৃজনশীল বা সিকিউ যে প্রশ্নগুলো আপনারা দেখছেন, এই সিকিউ প্রশ্নগুলোর জন্য আমরা সামনে ক্লাস দিব। যদি আপনারা চান, আপনাদের আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে ব্যাংক সমন্বয় আসলে কন্টিনিউ করবো কিনা সেটা ডিপেন্ড করবে। আবারও দেখা হবে সামনে। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।